সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা। Open device go, my telescope, Sitara Bibiana. সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা। সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আগায় মরি পাটা, স্প্রিং এর চাবিয়াটা, স্প্রিং এর চাবিয়াটা। প্রিয় দর্শক, বৈঠকখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিউল আলম বাবু। আপনারা যারা গত পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই জানেন বৈঠকখানা একটি পারিবারিক বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান। একটি পরিবারের ক্ষেত্রে প্রতিবেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর প্রতি যেমন দায়িত্ব ও কর্তব্য থাকে, তেমনি থাকে কৌতূহল। এই কারণেই আমাদের পাশের বাড়িতে যে প্রতিবেশী এসছে তাদের সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। চলুন তাদের সঙ্গে পরিচিত হই। পরিচিত হবার কোনো দরকার নেই। আমি তাদের বাসায় গিয়েছিলাম এবং আমি জানি তারা কেমন। আর সেটা পরিচয় হবার জন্য তাদের বাসা তোমাকে যেতে হবে না। কিন্তু কেন? তাহলে পরিচিত হব কি করে? বলছি, প্রিয় দর্শক, আমি ফেরদৌসারা বন্যা। প্রতি পর্বের মতো আমিও আছি বৈঠকখানায় আপনাদের সঙ্গে। দর্শকরাই হচ্ছে একটি অনুষ্ঠানের প্রাণ, তাই আমার পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত। যে কথা বলছিলাম, পরিবারটি না মোটামুটি একেবারে ভাইরাল একটি পরিবার। আচ্ছা, বউ শাশুড়ির খুনসুটি নিয়ে প্রতিদিন নানা রকম বিচিত্র সব ঘটনা তারা রেকর্ড করছে এবং সেগুলো আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে। তাই নাকি? রীতিমতো ভাইরাল হয়ে গেছে। দেখবে? দেখাচ্ছি, দেখো। আম্মা, আমনে মনে মারতেছেন কিরপিন না? তুই এতক্ষণ কি করছিল মনে করি দেহ? আম্মা, এই মুই রান্না করে এই গরমের মধ্যে রান্না করতে পারুম না, মোর একসার গরম লাগে। হে তুই এখন কি ইয়া কয়? রান্ধন বাড়ন না করলে তুই কি ইয়া খাইবি? এক কাম করি, একটা এসি অর্ডার দিয়ে দিই কেন? আম্মা, আমনে দি মোর মনের কথাটা কইছেন। আমনে একসার ভালো মানুষ, অর্ডার করেন, অর্ডার করেন। আচ্ছা। হ্যালো ভাইয়া, ওই আঙ্গকে এসি লাগবে আর কি, বুঝিনি? আঙ্গ শারমিন হেতি গরম এলে রান্ধন বরণ করতে পারে না, রান্না করো কি ইয়া 2 দিন লাগবো? আচ্ছা সমস্যা নাই, হাডাই দেন, হাডাই দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এগো বউ দিয়ে দিছি, অর্ডার দিয়ে দিছি, খালি 2টা দিন কষ্ট করো। সমস্যা নাই আম্মা, 2 দিন তো 2 দিন মুই অ্যাডজাস্ট করে লুমুনে। তাই আম্মা, এসির কথাটা কারে কইছেন? আমনের ফোলারে? আর হতো শ্বশুর রে। আম্মা, আমরা তো একসে। কারে কইছেন? তোমার আব্বারে। কি? জি। মা, টেবিলতে খালি, খানা দানা কেউ নাই। এগো বৌমা, ও বৌমা, যে আম্মা, তো টেবিল খালি কিনলে রান্ধন বাড়ন করো না, খানা কেউ নাই। মই রান্না করতে পারি না। আপনার যদি বেশি খিদা লাগে আপনি অনলাইনে অর্ডার করেন। তো তুমি যে রাইনতে হারো না, এটা বিয়ের আগে কিনলেই কও না। সারপ্রাইজ। বউ শাশুড়ির এমন কাণ্ডকীর্তি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই তো দেখা যায়। শুধু সোশ্যাল মিডিয়া না বাবু ভাই, আজকাল এরকম ভাইরাল প্রতিবেশী পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। খোঁজ করলেই আমাদের আশেপাশে এরকম 2-1টি পরিবার আমরা পেয়ে যেতে পারি। আসলেই পেয়ে যেতে পারি, কিন্তু এই সবই হয়ে গেছে এখন ট্রেন্ড। এই ট্রেন্ডের ভিড়ে আমাদের অনেকটা মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে। তবু আমরা বৈঠকখানার দর্শকদের একটা মৌলিক গান শোনাতে চাই। মিল্টন খন্দকারের কথা ও সুরে গান পরিবেশন করছেন সোহেল মেহেদি ও বেলি আফরোজ। আচ্ছা বন্যা,
বলেছিলাম ক্ষুধা পেয়েছে, কিছু খেতে চাই। হ্যাঁ হ্যাঁ, কি জানি একটা রান্না হচ্ছে, আমি দেখে আসছি। আচ্ছা যাও। ইট ভাঙে পাথর ভাঙে ভাঙে লোহার সুর, ওরে ঘর ভাঙে কপাল ভাঙে ভাঙে নদীর কুল, শুধু ভাঙলো না বন্ধু, ভাঙলো না তোর ভুল। ওরে বাবুই যেমন খড় গোটায় গাছে বাঁধে ঘর, এমন কইরা ঘর বান্ধিলাম অন্তরের ভিতর। থাকলি না বন্ধু ভাঙলি প্রেমের ঘর, ওরে থাকলি না বন্ধু ভাঙলি প্রেমের ঘর। একটা চিঠি গোলাপ দিয়ে লিখলাম তোরে চাই, বুকের বোতাম খুইলা কইলাম তুই ছাড়া কেউ নাই। অন্ধ প্রেমের মজনু তোরে কি দিয়া বোঝাই, এই অন্তরে বসতে ভিটা অন্তরে তোর ঠাই। ওরে মুখে মধু অন্তরে বিষ, ও তোর মুখে মধু অন্তরে বিষ, তোর স্বভাবের মূল। শুধু ভাঙলো না বন্ধু, ভাঙলো না তোর ভুল, শুধু ভাঙলো না বন্ধু, ভাঙলো না তোর ভুল। ডাইনে গেলেও দোষে আমার পায়ে গেলেও দোষ, আমি নাকি বুনো পাখি মানি না রে পোষ। পাখির স্বভাব উইড়া উইড়া আসমান ধরতে চায়, প্রেমের খাঁচায় কেমনে রাখি জানি না উপায়। ওরে প্রেম পেরেতে বাজে বন্ধু, ওরে প্রেম পেরেতে বাজে বন্ধু, বিশ্বাসের উপর। থাকলি না বন্ধু ভাঙলি প্রেমের ঘর। ইট ভাঙে পাথর ভাঙে ভাঙে লোহার সুর, ওরে ঘর ভাঙে কপাল ভাঙে ভাঙে নদীর কুল, শুধু ভাঙলো না বন্ধু, ভাঙলো না তোর ভুল, শুধু ভাঙলো না বন্ধু, ভাঙলো না তোর ভুল। ওরে বাবুই যেমন খড় গোটায় গাছে বাঁধে ঘর, তেমন কইরা ঘর বান্ধিলাম অন্তরের ভিতর। থাকলি না বন্ধু ভাঙলি প্রেমের ঘর, ওরে থাকলি না বন্ধু ভাঙলি প্রেমের ঘর। প্রিয় দর্শক, আজ বৈঠকখানায় আমরা এমন একজন গুণী শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি নিজ গুণে গুণান্বিত, যিনি ইতিমধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি কারো মা, কারো দাদি, কারো খালা, কারো নানি, আর আমাদের সকলের আম্মা বলে তাকে আমরা সম্বোধন করি। তিনি আর কেউ নন, তিনি হলেন 84 বছরের তরুণী দিলারা জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি একসময় শিক্ষকতা করতেন। আপনি কি শিক্ষকতার কারণে আপনার এমন কোনো চরিত্র করতে পারেননি যেটা আপনার মনে এখনো নাড়া দেয় সেই চরিত্রটি করবার জন্য? আমি শিক্ষক হিসেবেও নিজেকে গৌরবান্বিত মনে করি, কারণ আমার অনেক ছাত্র ছাত্রী অনেক বড় বড় জায়গায় তারা এইভাবে নিজেকে তাদের প্রতিভা দিয়ে, তাদের শিক্ষা জ্ঞান দিয়ে নিজেকে আলোকিত করে রেখেছে। সেক্ষেত্রে যখন তারা এসে আমাকে পরিচয় দেয়, ম্যাডাম আমি আপনার ওই স্কুলের ছাত্র ছিলাম, আমি তখন খুঁজে খুঁজে বের করতে চাই, খুঁজে পাই না হাজার তারার ভেতরে। তো সব দিক দিয়ে আসলে আমি নিজেকে মনে করি যে হ্যাঁ, অভিনয় জীবনটাও আমার একটা সুন্দর একটা দিক, আবার শিক্ষকতাও। কিন্তু
দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব তখন হয়েছে, এবং যার জন্যে আসলে একটা সময় আমাকে শিক্ষক দিলারা জামান অভিমান নিয়ে একপাশে সরে গেছে, আর অভিনেত্রী দিলারা জামান দুর্দান্ত প্রতাপ নিয়ে এগিয়ে গেছে। একজন অভিনয় শিল্পী তার কাজের মাধ্যমে সমাজে কিভাবে প্রভাব ফেলতে পারে? আমরা যে চরিত্রটা করি সেটাকেই তারা, এটাই বাস্তব, আমি যেন সেই মানুষটি এইভাবেই কল্পনা করে। সুতরাং বিশ্বাসযোগ্যতা অর্জন করাও অভিনয়ের ভেতর দিয়ে, সেটাও একটা বিরাট ব্যাপার আর কি। তো সেইটা করতে গিয়েই একজন শিল্পীকে সেই চরিত্রটা কতখানি বাস্তব হবে, গ্রহণযোগ্য হবে, দর্শকের মনের কাছাকাছি যেতে পারবে, সেই চেষ্টা থাকে সবসময়। আমিও সেই চেষ্টাই করছি এখন পর্যন্ত, কিন্তু মনে হয় না তেমন কিছু করতে পেরেছি। আমাদের বৈঠকখানার আরেকজন সদস্য বন্যা এসে উপস্থিত হয়েছে, তোমার কোনো প্রশ্ন আছে? অবশ্যই প্রশ্ন আছে, এমন একজন মানুষ সামনে বসে আছে, অনেক কিছু জানার আছে। তবে আমি জানতে চাই যে আজকাল নাটক সিনেমার গল্পে আমরা প্রায় দেখি মেয়েদের কুত্তামের ব্যাপারটাকে বেশ হাইলাইটস করা হয়। সেই জায়গা থেকে আপনাকে আমরা কখনোই খল চরিত্রে পাইনি। এটা কি ইচ্ছে করে এড়িয়ে গেছেন, নাকি কোনো নির্মাতা আপনাকে নিয়ে ঠিক সেইভাবে ভাবেনি? খল চরিত্র বলতে আসলে আমার মনে হয় যে চরিত্রটা দেওয়া হয় তাকে, আর খল এবং স্বাভাবিক বা একদম অতি মানবীয় গুণাবলীর ভেতর দিয়ে যে চরিত্রগুলো করা হয়, সবই কিন্তু আমাদের জীবনেরই অংশ। কেমন, যিনি তার মতের সঙ্গে দ্বিমত হচ্ছে অন্যদের, তার প্রভাবটা খর্ব হচ্ছে, তখন তিনি যে প্রভাবটা খাটাতে চান সেগুলোকে আমরা সহজভাবে মেনে নিতে পারি না, এবং তখনই বলি যে এটা খল চরিত্র বা এটা অন্য ধরনের চরিত্র আর কি। তবে আমি মনে করি যে চরিত্রটাই কারণ এই সব চরিত্র কিন্তু আমাদের জীবনের চারপাশেই আমরা পাচ্ছি। সেই চরিত্রটা যখনই কোনো অভিনয়ের শিল্পী সেটা করেন, সেটা তিনি কতটুকু নিষ্ঠার সঙ্গে করছেন, কতটুকু সার্থকভাবে করছেন, কতখানি দর্শকের কাছাকাছি গেছে এবং কতটাকে বিশ্বাসযোগ্য করতে পেরেছেন, সেখানেই আমি মনে করি তার সার্থকতা। আমি শুনেছি আপনার সন্তানরা সব প্রবাসে থাকে, আপনার ফুটফুটে নাতি আছে, সেও প্রবাসে থাকে, সবাইকে ফেলে আপনি একাকী এখানে পড়ে আছেন, আপনার খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু আমার শেকড় এখানে, আমার যাপিত জীবন এত বছরের সব ফেলে আমাকে নিয়ে গেছিল। আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তিনি মারা যাবার পর আমার মেয়েরা বলেছে, আর কত তুমি এখন আসো এখানে আমাদের কাছে থাকবে, এদের কাছে। তা আমি চলে গেছিলাম যে হ্যাঁ, ওদেরকে আমি আসলে সত্যি অনেক বঞ্চিত করেছি। আমি শিক্ষকতা করেছি, কাজ ছিল, গাড়ির পেছনে আমার সুটকেসে কাপড় চোপড় নিয়ে স্কুল থেকে চলে গেছি আমি শুটিংয়ে, গভীর রাত্রে ফিরেছি। তখন তো এত কিছু সিস্টেমেটিক ছিল না। তো কাজ শেষ হতে হতে বাসায় এসেছি, সকাল হয়ে গেছে, গোসল করে একটু শুয়েছি, একটু পরেই উনি আমাকে ডেকে বলছে স্কুলে যাবে না, সময় হয়ে গেছে। উঠে আবার স্কুলে গেছি। রাত্রে যখন ফিরেছি তখনও দেখছি মেয়েরা ঘুমিয়ে আছে, সকালে যখন আমি কাজে যাচ্ছি তখনও দেখছি আমার বাচ্চারা ঘুমিয়ে আছে। তো আমি মন স্থির করে আমার প্রায় 40 বছরের সংসারের সব কিছু রেখে ফেলে তুলে আমি সব চলে গেলাম ওখানে, কিন্তু থাকতে পারিনি। আমার এই জীবন, এই যখন বাইরে তাকে দেখি বৃষ্টি হচ্ছে, রিক্সাওয়ালাটা ভিজে ভিজে যাচ্ছে, ঘাম ভেজা পিঠ, এগুলো যেতে যেতে এগুলো না দেখে পেরে আমার কেমন যেন অস্থির লাগতো, খারাপ লাগতো, আমার কান্না আসতো বুক ভরে। পরে আমার মেয়েরা বললো না ঠিক আছে তুমি চলে যাও, এখানে আমি একা ঠিক না, আমি কাজ করি, সবাই মা ডাকে আদর করে ভালোবাসে, আমার প্রতিবেশীরা আমাকে ভালোবাসে। তার মানে হচ্ছে আপনি বাংলার মাটির টানে এখানে পড়ে আছেন। অনেকটা তাই। আচ্ছা, আপনি তো অসংখ্য পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আজীবন সম্মাননা পেয়েছেন। এই পুরস্কার প্রাপ্তিটা কতটা অর্থবহ আপনার কাছে? অনেক গর্বের, অনেক অহংকারের, কারণ আমার কাজের স্বীকৃতি স্বরূপে আমি এগুলোর মূল্যায়ন হয়েছে এবং আমি পেয়েছি। কিন্তু আমি মনে করি যে একজন শিল্পীর কাছে দর্শকের যে ভালোবাসা, মানুষের যে সাধারণ মানুষের যে ভালোবাসা, মায়া, এটাই তার সবচেয়ে বড় পুরস্কার এবং প্রাপ্তি। অনেক ধন্যবাদ আপনাকে বৈঠকখানায় আসবার জন্য। আপনার সঙ্গে
আমরা আরো লম্বা সময় কাটাতে চাই, আপনি আরো দীর্ঘায়ু হন, এটাই আমাদের প্রত্যাশা। আসেন, আপনাকে আমরা সেইভাবে বিদায় জানাতে পারবো না, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। প্রিয় দর্শক, এক ইন্টারভিউ থেকে আমরা চলে যেতে চাই আরেক ইন্টারভিউতে। আপনারা জানেন বৈঠকখানা খুঁজে বেড়ায় নতুন প্রতিভা এবং তাদের সুযোগও করে দেয়। নতুন প্রতিভা খুঁজছে বৈঠকখানা, আর সেই ইন্টারভিউ নিতে গিয়ে আমাদের লিটন খন্দকার অর্জন করলো বিচিত্র সব অভিজ্ঞতা। চলুন দেখে নিই কি ছিল তার অভিজ্ঞতা। উফ, পাগল হয়ে যাবো ভাই, পাগল হয়ে যাবো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আপনার নাম? জারজারা জেরিন। একটু ভেঙে চুরে বলবেন কি প্রতিভা আছে আপনার? ও মা, আমাকে দেখেও কি কিছু বোঝা যাচ্ছে না? এ দেখুন, চেহারা দেখে তো আর প্রতিভা বোঝা যায় না, চেহারায় তো আর প্রতিভা লেখা থাকে না, তাই না? একটু ভালো করে দেখুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়ান। না, আপনি অবশ্যই সুন্দরী। আপনার চেহারার মধ্যে অবশ্য একটা ক্যামেরা ফেস আছে, গুড লুকিং, কিন্তু আপনার প্রতিভা তো আমার রাডারে ধরা পড়ছে না। কেন, আমি কি সুন্দরী নই? না না, নিশ্চয়ই আপনি তো দেখতে সুন্দরী, অবশ্যই সুন্দরী আপনি। আমার সৌন্দর্য একটা প্রতিভা। এই যে আমি হাঁটছি, কথা বলছি, হাঁটলে প্রতিভা, কথা বলে প্রতিভা, এই যে হাসছি, এটাও প্রতিভা। আপনি জানেন আমাদের মহল্লায় দর্জন খানিক ছেলে পেলে আছে যারা আমার প্রতিভা দেখে একদম পাগল হয়ে গেছে। আপনি যদি কোনো সিনেমা বানান আর সেই সিনেমায় যদি আমাকে নায়িকা হিসেবে সিলেক্ট করেন, আমি জাস্ট বলে দিতে পারি ওই সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা হবে। না না, ঠিক আছে, সিনেমা ব্লকবাস্ট হবে কিনা জানি না, কিন্তু আপনার প্রতিভা দেখে আমার ব্রেন বাস্ট হওয়ার একদম উপক্রম হয়েছে। ঠিক আছে, আপনি বিশেষ বিবেচনায় থাকলেন আমাদের, আমি আপনাকে ডেকে নেব। আমাকে রাখবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওটাই, তাই না? হ্যাঁ, ওইটাই আমার নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি আমি চলে যাবো? হ্যাঁ, মাগো, পাগল হয়ে যাবো। আসতে পারি? হ্যাঁ, অবশ্যই আসুন। আপনার নাম? আমার নাম ঢিঙ্কা চিকা। ও, ডিঙ্কা চিকা, এটা আবার কেমন নাম, মানে কি? আসলে হয়েছে কি, মিউজিক শুনলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, অটোমেটিক আমার ভেতর থেকে নাচ শুরু হয়ে যায়। ঢিঙ্কা চিকা, হই 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 হই। এই জন্যই সবাই আমার নাম রেখেছে ঢিঙ্কা চিকা। ও, খুব সুন্দর। বসতে বলবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন বসুন। তো ভাই ডিঙ্কা চিকা, এই নাচ গান তো দেখলাম, তো এর বাইরে আপনার আর কি কি প্রতিভা আছে একটু বলবেন? আমি তো নাচ গান পারি, সেটা তো দেখিয়ে দিলাম। তাছাড়া আমি অভিনয় করতে পারি, চুল বাঁধতে পারি, রান্না করতে পারি, সাঁতার কাটতে পারি, আর খেলাধুলা ফুটবল, ক্রিকেট, হাডুডু, কুতকুত সব খেলা খেলতে পারি। আমি গাড়ি চালাতে পারি, এমনকি আমি বিমান চালাতে পারি। দুর্দান্ত প্রতিভা আপনার, আমি মুগ্ধ। তো ভাই আর কি কি প্রতিভা আছে আপনার? আমি কিন্তু একজন ডাক্তার। আপনি যে কোনো রোগের কথা বলবেন, যে কোনো রোগের নাম বলবেন, আমি সাথে সাথে আপনাকে প্রেসক্রিপশন লিখে দিতে পারবো। না না, আমার কোনো রোগ বালাই নেই, তবে আপনার প্রতিভা দেখে না আমার শরীর গরম হয়ে গেছে, মনে হচ্ছে জ্বর এসে গেছে। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। দাঁড়ান, জ্বর তো, আমার কাছে একটা ইনজেকশন আছে, আমি এক্ষুনি আপনাকে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি। সর্বনাশ, থামেন থামেন, না না, আমার ইনজেকশন লাগবে না। প্রিয় দর্শক, আমরা এই সময়ে কোনো সমস্যায় পড়লেই সমস্যার সমাধান খুঁজি গুগলে, কিন্তু গুগল কি সব সমস্যার সমাধান করতে পারে? যদি পারতো তাহলে কি আমরা মানুষের কাছে ছুটে যেতাম? কি বল না? আমার মনে হয় না বাবু ভাই, যদি পারতো তবে এত বিচিত্র সব ফন্দি বিক্রি কিন্তু হতো না। মানুষ কিন্তু এখনো যে কোনো পরামর্শের জন্য মানুষের কাছে ছুটে যায়। হ্যাঁ, এই জন্যই আমি খুঁজে পেয়েছি মুবারক নামে একজনকে, যিনি হলো সব জানতা। অসংখ্য মানুষ ছুটে যাচ্ছে তার কাছে। চলো দেখি সে সকল সমস্যাগুলি কি আর মুবারক কিভাবে সমাধান দেয়। কি সমস্যা? 404 not found, স্যার। স্যার, আমার মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে, ও এই হাসে এই কাঁদে। আমার 1.5 লাখ সাবস্ক্রাইবার ভ্যানিশ হয়ে গেল। 404 হিরোর অনেকের কাছে গেছে, সাহায্য চেয়েছে, কেউ পারেনি। এখন ক্যামেরা অন করে বসে থাকে আর কান্না করে। স্যার, এখন আপনি শেষ ভরসা। স্যার, আমার একটা চ্যানেল ছিল, সে এখন আর নাই।
সে ছিল আমার সন্তান, আমার আদরের ধন। কত কষ্টে পেলে পুষে বড় করেছি আমি তাকে। 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য এত কান্নাকাটি? এখন তো মিলিয়নের জামানা চলতেছে, বুঝেন নাই? শোনেন, নতুন করে 3টা লাইভ করবেন, ঠিক আছে? এই লাইভের টাইটেল এবং ডিসক্রিপশন কি হবে সেটা আমি প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি। 100% আপনার মিলিয়ন সাবস্ক্রাইব হবে, এটা গ্যারান্টি। স্যার, আপনার নিজের চ্যানেল আছে? হ্যাঁ, আমার চ্যানেল আছে, 2.5 মিলিয়ন ফলোয়ার। বাহ বাহ, 2.5 মিলিয়ন স্যার। স্যার, আপনার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে সব জানতা বুড়ি মোবারক। শোনেন খালাম্মা, মেয়েরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। জামাইয়ের সাথে ভিডিও করবে, জামাইয়ের সাথে কাপড় বিক্রি করবে। এখন কিন্তু কাপড় ব্লগের জামানা চলতেছে, হুর করে সাবস্ক্রাইবার বাড়বে আর ডলার কামাবে, বুঝছেন? আর শোনেন, প্রেসক্রিপশনটা সুন্দর করে ফলো করবেন, আর 1 মিলিয়ন হয়ে গেলে মিষ্টিটা পাঠিয়ে দিবেন। থ্যাংক ইউ স্যার। এই তো গেল এক ধরনের সমস্যা, কিন্তু আজকাল আমাদের বহুমুখী সমস্যা। আর এই সমস্যা নিয়ে ডক্টর মন্টু, মানে মানসিক ডাক্তার মন্টুর চেম্বারে উপচে পড়া ভিড়, আর তাদের নানা রকম সমস্যা। আমরা দেখিনি তাদের বিচিত্র সব সমস্যা। বন্ধু, আরে তুই অবাক হয়ে গেলি? হ্যাঁ, কেন? আমার চেম্বারে তুই, নিশ্চয়ই কোনো সমস্যা আছে তো? আমার? হ্যাঁ। হুজুর, আমার আবার কিসের সমস্যা? তবুও ভালো যে তোর কোনো সমস্যা নাই। সারাদিন রুগী দেখতে দেখতে আমার তো একেবারে মাথাই নষ্ট হয়ে গেছে, বুঝছিস? আমার কি মনে হয় জানিস? কি? আমার আশেপাশে সব মানসিক রুগী। তাই নাকি? হ্যাঁ। আমার চেম্বারে আসবি, একটা ফোন করবি না? ফোন? হ্যাঁ। বন্ধু, ফোন আমি আর ইউজ করব? আরে এইটার কথা বলি রে, ফোনের কথা বলছি। আমি তো ফোনের কথা বলছি, ইউজ করব না, করি না, ঝামেলা। ফোন ব্যবহার করস না, সে কি? কেন? আরে নিজেকে বন্দি বন্দি লাগে, সারাক্ষণ শুধু মনে হয় কেউ আমাকে ফলো করছে, নজরদারিতে রাখছে। নজরদারিতে রাখছে? কোথায়? আরে এইখানে কে নজরদারিতে রাখবে? নজরদারিতে রাখে আমার বাসায়, ফলো করে আমার অফিসে। স্যাটেলাইট, ইন্টারনেট, এগুলো সব এখন আমাদের কথা, সমস্ত তথ্য রেকর্ড করে ফেলে। এখন আর আমাদের প্রাইভেসি বলতে কিছু নাই রে বন্ধু। তা তুই ঠিকই বলছিস, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? সবাই এখন আমাকে সন্দেহ করে। এই যে মোবাইল ব্যবহার করি না, এইটাই হচ্ছে সন্দেহ করার প্রধানতম কারণ। আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় লোকজন আমাকে দেখে মনে মনে হাসে, পাগল বলে। এই যে আমার বউ, ছেলে মেয়ে, এমনকি আমার আত্মীয় স্বজন, সবাই আমাকে সন্দেহ করে। আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল মন্টু, এই যে আমি মোবাইল ইউজ করব কি করব না, সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। অবশ্যই বাইরের লোক সেটা কিভাবে নির্ধারণ করবে আমি কি করব? হ্যাঁ, এটা বিরাট যন্ত্রণায় পড়ে গেলাম রে, মহা যন্ত্রণা। ডাক্তার বল, তুই আমার একটা সাজেশন দে। সাজেশন দেব? আমি কি সাজেশন দেব? আরে তুই না সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, কিন্তু তোর এই সমস্যার সমাধান তো আমার কাছে নাই রে বন্ধু। তুই একটা কাজ কর, পাহাড়ে জঙ্গলে গিয়ে বসবাস শুরু কর, তাহলে যদি তোর সমস্যার। প্রিয় দর্শক, সভ্যতার অগ্রযাত্রা আমাদের জীবনকে সহজ করে, কিন্তু কখনো কখনো অসহায় করে তোলে। তখন আমাদের আর কিছুই করা থাকে না। কিন্তু এইরকম মন খারাপ করলে তো হবে না বাবু ভাই। আমাদের জীবন তো একটাই, এই জীবনটাকে উপভোগ করতে হবে, আনন্দে বাঁচতে হবে। ঠিক বলেছ। গান শুনবে? হ্যাঁ, গাইবে? গাও না। আমি গাইবো কেন? গান গাইবে আমাদের আজকের আমন্ত্রিত দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আর আজকে গান শোনাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী ঝিলিক ও সাব্বির। তাদের এই সুন্দর গানটি সুরজ সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক মিন্টল খন্দকার। তোমার মন পাড়াতে মন হারাতে নিত্য আসা যাওয়া, আমার এক জনমে আর কিছু নয়, একটি শুধু চাওয়া।
তোমার মন পাড়াতে মন হারাতে নিত্য আসা যাওয়া, আমার এক জনমে আর কিছু নয়, একটি শুধু চাওয়া। তোমার ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া। তোমার নিঃশ্বাসেরই ঘ্রাণে সতেজ থাকবো আজীবন, তোমার মনকে ছুঁয়ে বাজবে আমার অবুঝ সবুজ মন। তোমার নিঃশ্বাসের ঘ্রাণে সতেজ থাকবো আজীবন, তোমার মনকে ছুঁয়ে বাঁচবে আমার অবুঝ সবুজ মন। আহা রং ছড়াবে মনে প্রাণে ফাল্গুনেরই হাওয়া। তোমার ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া। তোমার বিশ্বাসের বুকের ভিটায় বাঁধবো আমি ঘর, তোমার প্রেম নদীতে পাল তোলে নামাইব নিরন্তর। ও তোমার বিশ্বাসেরই বুকের ভিটায় বাঁধবো আমি ঘর, তোমার প্রেম নদীতে পাল তুলে নাও বাইব নিরন্তর। মনে মন মিলিয়ে হবে শুধু স্বপ্নের গান গাওয়া। তোমার ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া। তোমার মন পাড়াতে মন হারাতে নিত্য আসা যাওয়া, আমার এক জনমে আর কিছু নয়, একটু শুধু চাওয়া। তোমার ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া। তোমার ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া, ভালোবাসা পাওয়া, শুধু ভালোবাসা পাওয়া। প্রিয় দর্শক, গানটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এবারে আপনাদের অন্য গল্প বলি। কি হলো বন্যা? আনুষের প্রাইভেট টিউটার। ও হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনাদের বলাই হয়নি, আনুষ আমাদের বৈঠকখানা পরিবারের কনিষ্ঠতম সদস্য। বাবা ভাই, দর্শকদের বলা লাগবে না, আমি বরঞ্চ আনুষ এবং আনুষের প্রাইভেট টিউটরের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিই। হোমওয়ার্ক করেছো? আচ্ছা, তুমি সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠেছো? আমি আজকে 10টার দিকে। কেন? আর কয়টা বাজে ঘুমিয়েছো? 12টা, 12:30টার দিকে। শোনো, এটা কিন্তু ঠিক নয়। তুমি তো জানোই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তা তো ঠিকই। তাহলে বলো, তোমার কাছ থেকে আমি কি শিখবো? আই এম সো সরি আনুষ, I'll try to early sleep and early rise. তুমি কি সবসময় সত্যি কথা বলো? তুমি নিজে যদি বিভ্রান্ত হও, তাহলে আমি তোমার কাছ থেকে কি শিখবো? আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে ম্যাথ বইটা ওপেন করো।
আচ্ছা, তুমি একটা বাক্যে বাংলা আর ইংরেজি মিশিয়ে ফেলো কেন? কি শুরু করেছো? বই খুলতে বলেছি, বই খুলো। তুমি তো আমাকে অকারণে ধমক দিচ্ছ। অকারণে কাউকে ধমক দেওয়া ঠিক নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন পড়াশোনাটা শুরু করি। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো। প্লিজ আনুষ, আমি আর হাবিজাবি কিচ্ছু শুনতে চাই না। তোমার তো দেখছি ধৈর্য অনেক কম। জানো, ধৈর্যশীল মানুষকে না আল্লাহ অনেক পছন্দ করে। তুমি আর কিছু বলবে? হাসছো কেন? তুমি রেখে গেলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে। কি বললে? দর্শক, পারিপার্শ্বিক নানা কারণে আমাদের মাঝে অনেক অভ্যেস গড়ে ওঠে। ভালো অভ্যেস, খারাপ অভ্যেস। খারাপ অভ্যেসগুলিকে আমাদের দূর করা উচিত, কিন্তু আমরা না অনেক সময় পারি না। আচ্ছা বন্যা, তোমার মাঝে কি এরকম কোনো অভ্যেস আছে? হ্যাঁ, আমি ফোনে কথা বলার সময় না বেশ জোরে জোরে কথা বলি। আমি জানি এটা সোশ্যাল নিউসেন্স, বাট আমি চেষ্টা করছি সচেতন হবার। আমরা সবসময় বলি অভ্যাস মানুষের দাস, কিন্তু আমরাই অনেক সময় অভ্যাসের দাস হয়ে পড়ি। আমরা চেষ্টা করছি বৈঠকখানার প্রতিটি পর্বে এমন একজন অপরাধীকে উপস্থাপন করবার জন্য যেন মানুষ সচেতন হতে পারে। বৈঠকখানার ইন্টারোগেশন সেলে এখন আমরা দেখব সেই রকম একজন মানুষ। চলুন দেখি। কে কে? আমি কোথায়? আমি কোথায় ভাই? আমি কোথায়? আমি আমি কোথায়? আমি কোথায়? আপনি কি আমাকে ধরেছেন কেন ভাই? ভাই আমার অপরাধ কি ভাই? ভাই আমার অপরাধ কি? প্রথম প্রশ্ন, আমি কে? আমি কেউ না। আপনি সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত গুজব ছড়াচ্ছেন। কেন? ভাই ভাই আমি একটু পানি খেতে পারি ভাই? একটু ভাই। ভাই আমি আমি গুজব ছড়াইতেছি ভাই। আপনি মনে হয় ভুল করতেছেন। আপনি ভুল করতেছেন। ভুল আপনি করছেন, অপরাধ আপনি করছেন। আপনার যা খুশি তা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আমি তো যা শেয়ার করছি, আমি তো কিছু লিখছি না। শেয়ার করার আগে কি যাচাই করেছিলেন তথ্যটা ঠিক না ভুল? আমি কেন যাচাই করব? তার মানে আপনি ভুল তথ্য ছড়াতে সাহায্য করবেন, তাই তো? দুদিন আগে আপনি আপনার মামাতো ভাইয়ের বন্ধুর একটা পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ, আদতে সেটা ছিল 7 বছর আগের একটা মিম। আমি আসলে কোনটা স্যার? কখনো কি চিন্তা করেছেন একটা পোস্ট, একটা শেয়ার দেশের রাজনীতি, অর্থনীতি, এমনকি আপনার পাড়ার চায়ের আড্ডায় প্রভাব ফেলতে পারে? আসলে বলেন তো, কি ভাবেন আপনি? ফেসবুকে যা দেখেন সব সত্যি মনে হয়? একটা ফেক পোস্ট শেয়ার করার কারণে কখনো আপনার ভেতর অপরাধবোধ কাজ করে না? আপনার একটা ফেক পোস্ট, একটা শেয়ার কত বড় দুর্ঘটনা ঘটাতে পারে সেটা বোঝার ক্ষমতা নেই আপনার? সরি স্যার, আমি ভুল করে বলেছি। নো নো নো, শুধু সরি বললে তো হবে না, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আর কি শাস্তি সেটা আমি ঠিক করে দেব। আপনি যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব স্যার। আপনাকে ফেক নিউজ প্রোটেস্ট ক্যাম্পেইন করতে হবে এবং আপনার এলাকায় এই জনসচেতনতামূলক লিফলেট বিলি করতে হবে। এবং আপনি যে স্বীকারোক্তি দিলেন আজকে, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনার পিঠে লাগানো থাকবে। জি স্যার, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কারণ সামান্য একটা শেয়ারে এই সমাজে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। জি স্যার, আমি ক্যাম্পেইনে অংশগ্রহণ করবো স্যার। বন্যা, এবারে কি কি গুজব ছড়ানোর পর একজনকে শাস্তি পেতে দেখলাম, তাহলে বলো এবার কি? তার আগে বলো, গসিপ করতে তোমার কেমন লাগে? আরে দূর, ওটা তো মেয়েদের অভ্যেস। ভুল বললে। আজকাল কিন্তু আড্ডায় বসলে ছেলেমেয়ে সবাই গসিপ করে। গসিপ নির্মল আনন্দ থাকলেও অনেক সময় গসিপ নিয়ে বিড়ম্বনাও তৈরি হয়। তা তো হয়ই। কেন?
আমাদের গুলশান আপার গাল গল্পে আমাদের দুলাভাইয়ের জীবন তো পুরোই অতিষ্ঠ। চলুন দেখি গুলশান আপা আর দুলাভাই কি করছে। এই আজকে আমি তোমার জন্য কত খবর আনছি। হায় হায় ঘুমিয়ে গেল, আমি এখন কাকে কি বলবো? এই তুমি ঘুমাচ্ছ, আমি তোমার জন্য কত খবর আজকে নিয়ে আসছি। সব খবর প্রেজেন্ট করবো তোমারে, বুঝছো? বলো। শোনো, পাশের বাড়ির ভাবি যে তার মেয়ের বিয়ে ঠিক করছে সেটা জানো তো? হ্যাঁ। ভাবি নিজের হাতে নিজের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে। কেন? আরে কেন আবার, ছেলের বাড়িতে নাকি লিফট নাই। দুপুরবেলা বড় আপাকে ফোন করেছিলাম, বড় আপা তার জামাইয়ের সাথে কথা বলে বন্ধু। বন্ধু? হ্যাঁ, তারা নাকি মোবাইলের টেক্সটের মাধ্যমে কথা বলে। তোমার মামাতো ভাই রাজু যে অনলাইনে বিজনেস করে সেটা জানো তো? হ্যাঁ। সে এখন অনলাইনে ফরেন প্রেম করা শুরু করেছে। মেয়ের ছবি যখন আমাকে দেখালো আমার চোখ তো কপালে উঠে গেছে। চুলগুলা কোকড়া কোকড়া, ঠোঁটগুলা মোটা মোটা, কালো কুচকুচ একটা আফ্রিকান মেয়ে। আচ্ছা তুই প্রেম করবে ভালো কথা, তাহলে আফ্রিকান মেয়ের সাথে কেন প্রেম করতে হবে? ফরেন মেয়ের সাথে প্রেম করবি কর, একটা ফর্সা দেখে করলেই তো হয়। আমাকে কি বলে জানো, ভাবি মেয়ে কালো হয়েছে তো কি হয়েছে, মেয়ের মনটা না অনেক ভালো। আমি তো বলি এই তুমি ঘুমাচ্ছ, আরে উঠো না। আমি কার সাথে কি বলি? হ্যাঁ, সারাদিন আমি বসে থাকি এত এত খবর নিয়ে যে একটু কথা বলবো না, আমার জীবনটাকে তেজপাতা বানায় ছাড়লো, একটা কথাও শুনে না, সব সময় ঘুম ঘুম। ঘুমাও তো, কার সাথে? বাবু ভাই তুমি কি খেয়ে ফেলেছো? কেন? কারণ আমাদের রান্নার রানী এখন ফ্রুট সালাদ বানাবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, মজা হলে একটু খেয়ে নেব। প্রিয় স্টুডেন্ট, 59 সেকেন্ডের রান্নার অনুষ্ঠানে আমি আবার চলে এসেছি। সবাইকে ওয়েলকাম। আজ আমার রেসিপির নাম নিউটনের আপেল। নিউটন কিন্তু আপেল খেয়ে সূত্র বানায়নি, আপেল তার উপর পড়েছিল, প্রেম যেভাবে পড়ে। আজকে আপেল দিয়ে আমি বানাবো প্রেমে ভেজা এক ফল সালাদ। এর নাম নিউটনের আপেল। 59 সেকেন্ড, মন দিয়ে শুনুন, শুনে শুনে শিখে নিন। এ এক জাদুকরি সালাদ। এই আপেলটাকে এমনভাবে কুচি কুচি করব ঠিক যেমনি আমাদের প্রথম প্রেম ভেঙে খান খান হয় আর এই টুকরোগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে। আপেল কুচি করা হয়ে গেলে নেব আঙুর। আঙুরগুলো কিন্তু প্রেমের নীরব সাক্ষী, কিন্তু চুপচাপ। চিবিয়ে দেখো, মনে হবে চাপা কান্না যেন গড়িয়ে পড়ছে জিভের ওপরে। এরপর দিতে হবে বেদানার রস। এটা এমন একটা রক্তমাখা স্মৃতি, কাউকে ভালোবাসি এটা বলার আগেই সে চলে যাবে অন্যের ইনবক্সে। এরপর দেব একটু দই, একটু মধু, একটু লেবুর রস। কিছু প্রেম তিতা হয়, কিছু হয় মিষ্টি, তাই দিয়ে দিলাম দইয়ের সরলতা, মধুর মায়া আর লেবুর রাগ। মিশিয়ে দিলাম অভিমান আর ঝগড়া একসাথে, এবং সেই সাথে মেকআপ হিসেবে দিয়ে দিলাম কিছু কলার টুকরো। এই সালাদ শুধু ফল নয়, এটা হচ্ছে এক্সেল নিয়ে বানানো একটা এক্সপেরিমেন্ট। এটা খেলে মনে হবে ওই তো একটু টক, একটু মিষ্টি, একটু নাটকে। এই নিউটনের আপেল শুধু পেট নয়, মনে পড়াবে পুরনো প্রেমের গতি এবং অভিকর্ষ। কারণ প্রেম মানেই তো পড়া, টুপ করে পড়া, ছুপ করে পড়া। নিউটন কিন্তু ঠিকই বলেছিলেন। তাহলে বাসায় বসে আপনারা প্র্যাকটিস শুরু করে দেন 59 সেকেন্ডে কি করে রান্না করা যায়। ঠিক আছে, রান্না তো হয়ে গেল, এবারে শুনবো আমরা গান। গান গাইবে ব্যান্ড দল নিরপেক্ষ।
চলি তোমারই খোঁজে, একলা চলি ও একলা চলি প্রথম দেখা থেকে, প্রথম স্পর্শ থেকে, শেষ দেখা, শেষ ভাবনা, ভালোবাসি আমি, ভালোবাসি তোমায়, নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়ে আমি চলেছি কোন অজানায়। একলা চলি একলা চলি একলা চলি একলা চলি। প্রিয় দর্শক, আমরা যুগের সাথে আধুনিক হয়ে গেছি। আধুনিক হয়েছে বিশ্ব, আধুনিক হয়েছে আমরা। সভ্যতার এই গতিতে যদি আমরা চলতে থাকি তাহলে হয়তো একদিন আমরা নিঃশেষ হয়ে যাব। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনকে অনেক গতিময় করেছে। যোগাযোগ প্রযুক্তি যেমন আমাদেরকে উন্নত করেছে, তেমনি আমাদের পারিবারিক সম্পর্কেও চিড় ধরিয়েছে। হ্যাঁ, সত্যি তো তাই। একটা সময় ছিল যখন পরিবারের সবাই মিলে একসঙ্গে আড্ডা করতাম, পরিবারের সবাই মিলে একই টেবিলে খাওয়া দাওয়া করতো। কিন্তু এখন একই ছাদের নিচে থেকেও প্রত্যেকে একা হয়ে গেছে। সবাই এখন ব্যস্ত যার যার মোবাইল নিয়ে ভার্চুয়াল জগতে। পরিবারের প্রত্যেকটি সম্পর্ক কেমন যেন দূরত্ব হয়ে গেছে। এ থেকে আমরা কি করতে পারি? প্রযুক্তি কিন্তু আমাদের শত্রু নয়, বরং এটি আমাদের বন্ধু হতে পারে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় আমরা মোবাইল ফোন থেকে নিজেদের দূরত্বে রাখবো। পরিবারের সবার সঙ্গে আমরা প্রতিদিন অন্তত খাওয়া দাওয়া, খেলাধুলা বা গল্প করে সময় কাটাতে পারি। আমরা এমনটা করতে পারি, সপ্তাহে অন্তত একটি দিন প্রযুক্তি থেকে কিছুটা সময়ের জন্য আমাদেরকে দূরে রাখতে পারি। তাহলে কি হতে পারে? তাহলে পরিবারের সঙ্গে আমাদের বন্ধনটা আরো দৃঢ় হতে পারে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করছি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান বৈঠকখানা। সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা। Open device go, my telescope, Susara Bibiana. সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা, সাহেব বাবুর বৈঠকখানা। এক সাহেব বলেছে যেতে পান সুপারি খেয়ে, পানের আগায় মরিয়া পাটা।